This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। এবার শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। যাহা ছিল নিয়ে গেল। জেলে বসে কি এবার দীর্ঘশ্বাস ফেলবে সঞ্জয়? হতাশায় চিৎকার করে বলবে, ওরা আমার কণ্ঠটাকেও কেড়ে নিতে চায়, ষড়যন্ত্র ষড়যন্ত্র। ওরা হলো সেই পুলিশ, রাজ্যের সেই প্রশাসন। কদিন আগে প্রকাশ্যে যাদের বিরুদ্ধে স্বর তুলে সঞ্জয় বলেছিল তাকে ফাঁসানো হয়েছে। কেন বলছি? কদিন ধরে যে ছবি আমরা দেখছিলাম, সোমবার থেকে সেই চেনা দৃশ্য বদলাচ্ছে। শিয়ালদা আদালত চত্বরে সঞ্জয়কে আর দেখা যাবে না। বিশেষ বিশেষ দিন ছাড়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় সোমবার থেকে পুরোপুরি ভার্চুয়াল। বাদী বিবাদী সব পক্ষই আদালতে হাজির থাকবে, শুধুমাত্র সঞ্জয় হাজির হবেন ভায়া ক্যামেরা। জেলের বিশেষ সেলেই শুনানির দিনগুলোতে ক্যামেরা বসবে। সেলের বাইরে কড়া পাহারায় থাকবেন কারারক্ষীরা, সেখানেও রুদ্ধদ্বার। সঞ্জয় একাই ভার্চুয়ালি শুনবেন। এই জন্য প্রেসিডেন্সি জেলে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হচ্ছে। আরজি করের ওই সিভিক সঞ্জয়ের হতাশার জায়গাটা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। বলার জন্য সে মুখিয়ে থাকতো, সাম্প্রতিক তাই দেখা গেল ছবি। বেশ কিছু বোমাও ফাটিয়েছেন, কিন্তু এবার তোড়জোড় যাতে তিনি বোমা না ফাটাতে পারেন। আমি কিন্তু রেপ এন্ড মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি। পুরো সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমারই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এ করেছে, আমাকে কোনো কথা বলতে দিচ্ছে না, আমাকে ফাঁসিয়েছে, আমাকে হুমকি দিয়েছে। দেখে বড় বড় অফিসার বলছে, বড় বড় অফিসার, আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল, বিনীত গোয়েল, দিস ইজ স্পেশাল। ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে, সরকার ওদের সাপোর্ট করছে। সঞ্জয় রায় প্রিজন ভ্যান থেকে বলছে যে বিনীত গোয়েল এগুলো করেছে। শুনে রাখুন, এখানকার পুলিশের লোকেরা বিনীত গোয়েলকে বাঁচাতে আপনাদের মমতা পারবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। এই যে ধর্ষণ এবং খুন, এটা কলকাতা পুলিশও জানে সঞ্জয় রায় করেছে, সিবিআই জানে সঞ্জয় রায় করেছে, সঞ্জয় রায়ও জানে সঞ্জয় রায় করেছে। যে জানে সে ফাঁসির আসামি, সে বিভ্রান্তি তৈরি করার জন্য যে কোনো কথা বলতে পারে, বলবে কোনো ক্রিমিনাল হ্যাঁ আমি করিনি। তার জন্যে পুলিশ কমিশনার থেকে এক্স পুলিশ সবাইকার চরিত্র হনন করতে হবে। কি বললো না বললো কি আছে, এটা কীট, নোংরা। বুঝতেই পারছেন এই সঞ্জয় রায় এ রাজ্যের প্রশাসন, রাজ্যের শাসক দলের কাছে কেমন অস্বস্তির কারণ হয়ে উঠেছে। বিভ্রান্ত করার জন্য যদি সঞ্জয়ের মতো একজন ধর্ষণ অভিযুক্ত পুলিশ কর্তার নাম নেয়, তা পুলিশের শীর্ষ মহলে কতটা অস্বস্তির হয় বুঝতে পারছেন। তারপর কৌশল বদলে ফেলল পুলিশ। যখন সঞ্জয়কে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়, তখন কালো কাঁচ দেওয়া গাড়িতে করে তাকে নিয়ে আসা হয়েছিল। গাড়ির কাঁচ তুলে রাখা হয়েছিল যাতে সঞ্জয় সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে না পারে, পুলিশকে বিড়ম্বনা পড়তে না হয়, পুলিশের কোনো কর্তার নাম যেন তার মুখে না আসে। সঞ্জয়, তোমার স্যাম্পল গুলো মিললো কি করে, যেটা তুমি দাবি করছো? কিছু বলবে কি করে মিললো? কিন্তু সেখানেও আরেক বিতর্ক। বঙ্গের রাজনীতি কুণাল ঘোষের সঙ্গে মিল পেয়েছিল। ইতিহাসের পুনরাবৃত্তি দেখেছিলেন সুজন সুকান্তরা। সঞ্জয় রায় তার কথা যাতে শুনতে না পারে, ঠিক তেমন করেই গাড়ি বাজাচ্ছে। যেমন আমি কোনো তুলনায় নিশ্চয়ই যাব না। কুণাল ঘোষের সময় যে ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি ঘটছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। পুলিশ সঞ্জয় রায়ের মুখ থেকে কথা বের করতে চাই, বলতে শুনতে দিতে চাই না। এবার প্রশ্ন হলো, সঞ্জয়কে ঘিরে একের পর একই অস্বস্তি আড়াল করতেই কি শুনানি ভার্চুয়াল? তবে পুলিশ কিন্তু নিরাপত্তার দোহাই দিচ্ছে। পুলিশের যুক্তি হলো, সঞ্জয়ের মতো হাই প্রোফাইল বন্দীকে রোজ প্রেসিডেন্সি থেকে শিয়ালদা কোর্টে নিয়ে আসা নিরাপদ নয়। তার জন্য রোজ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করতে হচ্ছে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পুলিশ ফোর্স সেখানে থাকতে হচ্ছে। আদালত চত্বরে চরম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যে কারণে রোজ সঞ্জয়কে আদালতে আনার মধ্যে তারা ঝুঁকি দেখছেন। শাসকের মুখেও এখন সঞ্জয়ের নিরাপত্তা।
সঞ্জয়ের নিরাপত্তাটাও তো পুলিশকে দেখতে হয়। এখন নতুন নতুন সব যারা দুদিন আগে ন্যায় বিচার বলছিল, তাদের মধ্যে থেকে যেভাবে সঞ্জয় দরদি বেরিয়ে আসছে, তারা আবার কোন মুখোশ পরে কাছাকাছি গেলে তারা কি করবে, ফলে সেই নিরাপত্তাটাও তো সরকারকেই দেখতে হয়, পুলিশকে দেখতে হয়। কোনো কণ্ঠরোধ না, বিরোধীরা বলুন ওদের ছবি নিয়ে মিছিল করতে, সঞ্জয় রায়ের মুক্তি চাই বলে মিছিল করতে বলুন। কিন্তু সঞ্জয় নিজেও কি মনে করছেন যে এটা তার কণ্ঠরোধ নয়? নিরাপত্তার নামে প্রেসিডেন্সির মধ্যে রুদ্ধদ্বার ভার্চুয়াল শুনানি আদৌ কি তাকে স্বস্তি দিল? আমার কিছু বলার আছে জনসমক্ষে, সেটা বলার সুযোগটাই তো হারিয়ে ফেললেন তিনি। সঞ্জয় রায় যদি কিছু বলার থাকে কোর্টের মধ্যে সেখানে থাকছে, তো কোর্টের মধ্যে বলছে না। বারুদের নাম সঞ্জয়, বিতর্কের বারুদ, রাজনীতিরও। আরজি কর কাণ্ডের পর এই সঞ্জয়কে নিয়ে কিন্তু কম রাজনীতি হয়নি, এখনো হচ্ছে। আর বিরোধীদের চোখে সঞ্জয় স্কেপগোট, আরেকটা ধনঞ্জয় নাকি। সঞ্জয়ও বিরোধী রাজনীতির হাওয়া বুঝে বারবার বলার চেষ্টা করছে, তাকে আড়াল করা হচ্ছে। এসবই আমরা কম বেশি জানি। একটা জাস্টিস ফর আরজি কর আন্দোলন একটা সঞ্জয় শাসককে কোন অস্বস্তির কানাগুলিতে এনে দাঁড় করিয়েছিল। তিলোত্তমার জন্য স্বতঃস্ফূর্ত সেই পালস, তিলোত্তমার জন্য এই বিচারের জন্য এই যে গোটা আন্দোলন, সেটা ইভিএমে পাওয়া যায়নি। আন্দোলনের আগুনে রাজনীতির রুটি সেঁকতে গিয়ে সুকান্ত সেলিমরা নিরাশী হয়েছেন। কিন্তু উপনির্বাচনে কি দেখা গেল? ৬-৬। শাসকের শরীরী ভাষা রাতারাতি বদলে দিয়েছে গতকাল বেরোনো এই ৬ কেন্দ্রের উপনির্বাচনের ফল। ২৪ ঘন্টার মধ্যে শাসকের মুখে আরজি কর নিয়ে আরেকটা আন্দোলন হলে বুলডোজার চলবে নাকি, উত্তরপ্রদেশের মতো নাকি বুলডোজার চলবে বলছেন শাসক দলের নেতারা। বিজেপি তো অনেক সময় আপনারা তো দেখতে পাচ্ছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছে হাম মিট্টি সে মিলা দেঙ্গে। আরে ভাই, আপনি তো ওই মিট্টিতে মিলাবেন, আমরা কি করব? আমরা বুলডোজার আমরাও লাগিয়ে মিট্টিতে মিলিয়ে দিব। আজকে এটা প্রমাণ করেছে রাত জাগা ভোর জাগার কোনো এখানে ফলাফল হয়নি। আন্দোলন তো করানো হয়েছে, বিজেপিরা রাজপথে নামিয়ে জুনিয়র ডাক্তারদেরকে নামিয়ে লেলিয়ে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। শুনলেন যুক্তিটা, শুনলেন? ভুল বুঝিয়ে লোকজনকে বিভ্রান্ত করেই নাকি এই আন্দোলন করানো হয়েছিল, বিরোধীরা করিয়েছিল। তাই কি হবে? তাই নাকি এবার বুলডোজার চলবে। যদি আবারও আরজি কর নিয়ে আন্দোলন হয় তাহলে নাকি বুলডোজার চলবে। ভাবুন, যার কথা শুনছিলেন তিনি টিঙ্কু রহমান, তৃণমূলের মালদা জেলা সংখ্যালঘু সেলের তিনি সভাপতি। বিরোধীদের ক্লিন সুইপ করেই কি আত্মবিশ্বাসে টকবক করে ফুটছেন? জাস্টিসের আন্দোলন আগাগোড়ায় কি রাজনীতির আন্দোলন ছিল? এই যে মহিলারা রাস্তায় নেমে এসে রাতের দখল নিয়েছিলেন, তার শাসকের কাছে রাজনীতিরই একটা স্ক্রিপ্ট। টিঙ্কু রহমান তৃণমূলের প্রথম ব্যক্তি নন। এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে উদয়ন গুহ আরজি করের আন্দোলন নিয়ে তারা একের পর এক তোপ দেখেছিলেন। সিপিএম ঠিক এইভাবেই করতে। এটা গ্রামের গরিব মানুষের আন্দোলন, গ্রামের মা বোনদের আন্দোলন। আমরা শহরের মানুষ কেন ওইসব আন্দোলনের মধ্যে যাই? আমরা যে আন্দোলনের মধ্যে যাব সেটা টিভিতে দেখাবে, সেটা ইংরেজি কাগজের ছবি হবে। আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব, কিন্তু জীবিত মানুষ যেন মরে না যায় সেটা নিয়ে আমরা আন্দোলন করব না, সেটা নিয়ে আমরা সমাজ গঠন করতে যাব। হ্যাঁ, বুলডোজার 100% চালাবো, বুলডোজার আমরা বিরোধীর উপরে। কারণ এখানে সম্প্রীতির বাংলাকে যে নষ্ট করবে তার উপরে বুলডোজার চলবে। মালদার এক নেতার কথা শুনলেন, ওই জেলারই আরেক নেতা মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী, তিনিও কম যান না। তিনি কি বলছেন শুনুন। প্রকাশ্যেই হুমকি দিয়েছেন তিনি, বিরোধীদের দাঁত ভেঙে দেব, জিপ টেনে ছেড়ে ফেলবো। যদি আবার পুনরায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ দিয়ে কোনো কুশব্দ বের করেছো, মুখ দিয়ে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছো, তাহলে সেই মুখের 32টা দাঁত ভেঙে দিব,
এটা জেনে রাখো বিরোধী বন্ধুরা। এই আব্দুর রহিম বক্সিটা কি চান বলুন তো? বিরোধী শূন্য একটা মাঠ, বিরোধীদের কোনো কথা বলার কোনো অধিকার নেই। আচ্ছা, এটাই কি তৃণমূল কংগ্রেসের গণতন্ত্র? জয় মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে ঠিকই, ছয় করেই কি বিরোধীদের প্রতিপক্ষ বলেই মনে করছে না? মানে আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস হলে প্রশ্ন জাগে। উনি তো বিরোধীদের অস্তিত্বকে নিকাশ করার কথা বহুদিন ধরে বলছেন, কারণ উনি গণতন্ত্র বোঝেন না, এবং আমি মনে করি উনি রাজনৈতিকভাবে অশিক্ষিত, দলবদলু, বিশ্বাসঘাত, মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। উনি কি, উনার চরিত্র কি, বা উনি কিভাবে চলাফেরা করেন, কিভাবে বিরোধীদের সঙ্গে ব্যবহার করেন, সবাই তো তাকে চেনে। কখনো বলছেন বিরোধীদের জিপ ছেড়ে নেব, কখনো বলছেন যে বিরোধীদের বাড়ি থেকে বেরোতে দিব না। তিনি এরকম কথা বলেন, তাকে একটাই বলবো, যদি পুলিশ সিকিউরিটি ছাড়া তিনি নিজে বাইরে বেরিয়ে এই কথাগুলো বলুন, তাইলে বোঝা যাবে তিনি কত বড় বাঘ, কত বড় মস্তান, সেটা আমরা বুঝতে পারবো। গতকালকে মানুষ প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন। 2026 সালে তারা মমতা ব্যানার্জিকে মালদার মানুষরাও সমর্থন করবেন। সেই কারণে আমি বলেছি, আবার আপনাদের সামনে বলছি, যে মুখ দিয়ে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরুচিকর বক্তব্যগুলো রাখছে, সে মুখ যদি বন্ধ না হয়, তার মুখের ভিতরে 32টা দাঁত তো ভাঙবই, জিভটা ছিঁড়ে বাইরে ফেলে দিব। একটাই কথা বলবো, যে ক্ষমতায় চিরকাল কেউ থাকে না। আজকে তৃণমূল কংগ্রেস আছে, কাল যদি পালা বদল হয়, তাহলে উনিও বাড়ি থেকে বেরোতে পারবেন কিনা মানুষ ঠিক করবে। অতি দর্পে হত লঙ্কা, শ্লোকটা মনে পড়ে? এই রহিম বক্সিরা বোধহয় সেটা মাঝে মধ্যে ভুলে যান। ছবির নাম লে ছক্কা, আর ছবির নায়ক দীপক অধিকারী। তখনও তিনি সাংসদ হননি, আজও সেই লে ছক্কা। তবে রাজনীতির উপনির্বাচনে 6-6 তৃণমূল কংগ্রেস। শনিবার রেজাল্ট আউট হয়েছে, আর রোববার মানে আজ ঘাটালে সাংসদ দেব। ঘাটালে শিশু মেলা নিয়ে একটা বৈঠক, সেই বৈঠকে কোথায় উপনির্বাচনে 6-6 নিয়ে বিজয় উল্লাসে ছক্কা হাঁকাবেন, হলো কই? উল্টে কি হলো দেখুন। ঘরে ঘরেই লেগে গেল। ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম তখন লাগাম ছাড়া কোন দলে উত্তাল হয়ে উঠেছে। দেখছেন সেই ছবি, কিছু বলার নেই, ছবি সব কথা বলছে। তৃণমূলকে মারছে তৃণমূল কংগ্রেসই। চোখের সামনে এ ঘটনা ঘটল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ দেবকে দর্শকের ভূমিকা পালন করতে হলো, সাংসদ দেবকে। প্রশ্ন হচ্ছে ওয়াই, কেন? অরবিন্দ স্টেডিয়ামে সাংসদ দেব গাড়ি থেকে নামতেই সামনে শঙ্কর দলু, প্রাক্তন বিধায়ক, আর তাল কাটলো তারপর। অরবিন্দ স্টেডিয়ামে শিশু মেলার বৈঠক, আর সেখানেই ঘরে ঘরে লেগে গেল। হিমশিম পুলিশও, মারপিট চলল, স্টেডিয়ামের ভিতরেও চলল, আর সবটাই চলল সাংসদ দেবের সামনে। আমি এটা ভাবতে পারিনি, এই মিটিংয়ে তো আলোচনা হয়ে গেছে, পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, এটা আমি মনে করি। সেটা পরে বুঝতে পেরেছি পরিকল্পিত ষড়যন্ত্রের। প্রায় 30 বছরেরও উপরে ঘাটালের শিশু মেলা, ঘাটালবাসীর কাছে আবেগের শিশু মেলা। আর সেই শিশু মেলা নিয়ে কয়েক বছর ধরে ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই ও ঘাটালের সাংসদ দীপক অধিকারীর মধ্যে কিন্তু একটা টানাপোড়েন সৃষ্টি হয়। তাহলে দলাদলি থেকেই লাঠালাঠি? খোদ সাংসদও অস্বীকার করলেন কই। চেষ্টা করেছি যতদিন বাঁচবো, যতদিন রাজনীতির মধ্যে থাকবো, মানুষকে এক করে রাখবো। যে মারছে, যে মার খাচ্ছে, সে সব আমারই। মানে এইটা শুধু এই নয় যে টিএমসির লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয়, জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ আমার, যে যাকে ইচ্ছা ভোট দিক না। শাসকের ঘরের কোন দল? ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটও চালিয়ে খেললেন। এই মেলাকে নিয়ে এত রাজনীতি করবে, মারপিট করবে, খুন করবে। তো প্রথম কথা আমরা বলবো, ঘাটালবাসীকে বলবো যে এই আপনাদের আবেগের মেলাকে নিয়ে তৃণমূল রাজনীতি করছে, লড়াই করছে, খুন করছে। তার কারণ
লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার জন্য। শুনলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট, তার কথাটা শুনলেন। দেখুন, ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের সঙ্গে দীপক অধিকারী মানে দেবের যে অম্লমধুর সম্পর্ক, সেটা নতুন কথা নয়, সেটা আপনারাও অনেকে জানেন। তাল কাটলো এই বছর ফেব্রুয়ারি মাসের গোড়ায় বিতর্কিত অডিও ক্লিপ। সে অডিও ক্লিপ ঘিরে তখনও হইচই ঘাটালে। ওই যে 30% কমিশন আপনাদের অনেকের মনে আছে, সেই ভাইরাল অডিওতে নাকি আবার ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের গলা। সেদিন উত্তরটাও দিলেন দেব। জানা উচিত শঙ্কর দলুই হচ্ছে আমার রাজনীতিক গুরু, যার হাত ধরে যার আঙুল ধরে আমি পুরো ঘাটালটা চিনেছি। আমি দিদিকে মানে কি বলবো এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। শঙ্কর দলুই আমার মনে হয় না উনি যদি জানতেন এই কলটা রেকর্ড হচ্ছে তাহলে এই কথাগুলো বলতেন না। আমরা অনেক সময় বলি, আমরা আমার বন্ধুকে নিয়ে আমরা কমপ্লেন করি, অন্য বন্ধুকে এইটা করি ওইটা করি। দেব চোর সেটা ওনার নিজের দলের নেতা পর্যন্ত বলছেন যে ওনার কাছে গেলে 30% কমিশন না দিলে উনি কাজ করতে দেন না। জোর গলায় চোর। এবার যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়। এবার যারা চুরি করছে, যারা অন্য দল থেকে এই দলে আসছে, আবার অন্য দলে অফিসে গিয়ে বসে আছে, সে প্রমাণ দিচ্ছে না সে কেন কি করছে। এইটাই হয়তো আজকের দিনের রাজনীতি, আর এই রাজনীতির মধ্যে আমি থাকতে চাই না। সেদিন ছিল ফেব্রুয়ারি, এটা নভেম্বরের শেষ। তাহলে কি বলা যায় শেষ হইয়াও হইল না শেষ? আজও ঘাটালে শঙ্কর দলুই বনাম দেব অনুগামীদের মধ্যে লেগে গেল দেখলো। অথচ দেখুন শুরুর ছবিটা একবার দেখুন তো ভালো করে। দেব গাড়ি থেকে নামতেই এগিয়ে এলেন শঙ্কর দলুই, কাঁধে হাত রেখে এগোলেন দেব, আর তাল কাটলো তারপর। শিশু মেলার আয়োজন ঘিরে কুন্দল। আগামীকাল কালীঘাটে বৈঠক রয়েছে, তার আগে ঘাটাল নিয়ে অস্বস্তি কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে অনেকটাই বেড়ে গেল। আসলে একটা ক্রেজের ব্যাপার, মানে তৃণমূল একটা ব্যাপার, একটা উৎসব আসছে, সবাই সব ব্যাপারে থাকতে চায়, এটা অতি উৎসাহে একটু ঠুংঠাং আওয়াজ হয়ে যায়। হ্যাঁ, টিভিতে দেখছিলাম যে শিশু মেলায় দেখলাম একদল বিশু লড়াই করে যাচ্ছে এবং নেতাদের উপস্থিতিতে অনেক ক্ষেত্রে দেখলাম নেতারাও রয়েছে। এটা অতি উৎসাহে একটু ঠুংঠাং আওয়াজ হয়ে যায়, ওগুলো কোনো বিষয় না, ও ঠিক হয়ে যাবে। আমি তো বিস্তারিত জানি না, স্থানীয় বিষয়, দেব দায়িত্বশীল ছেলে, ও সামলে নেবে। ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয়। ঘাটাল এখনও শান্তিপ্রিয় একটা জায়গা। আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট। আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করব এবং শান্তি বজায় রাখবো, এবং আমার মনে হয় কি এই শান্তি বজায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি। আসলে আগে না শীতকাল এলে আমরা এই পার্ক সার্কাস হতো, অজন্তা সার্কাস, ইলোরা সার্কাস, জাম্বো সার্কাস, জীবজন্তুর খেলা হতো, শিম্পাঞ্জি, বাঁদর। এখন সেগুলো বন্ধ হয়ে গেছে। গ্রামে এখনও মুরগির লড়াই আছে, তো এগুলো এতদিন গ্রামের মানুষ দেখেছে, এখন তৃণমূলের লড়াই দেখতে ভালোবাসছে তারা। আজকে এই তাদের অন্তর্দ্বন্দ্ব আরো বাড়বে, কারণ তাদের দলের নেতা বলছে যে ক্ষমতা দুর্নীতি জন্ম দেয়, অত্যাধিক ক্ষমতা অত্যাধিক দুর্নীতি জন্ম দেয়। এই যে উপনির্বাচনে জিতলো, আরো অত্যাচার বাড়বে। ক্ষমতা মানে এটা নয় কি তুমি কতগুলো মানুষকে মারলে, কতগুলো মানুষকে আলাদা করলে। ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে। তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা, কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে, এটাই হচ্ছে ক্ষমতা। আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি এবং আমার নেত্রীও সেই ক্ষমতার মধ্যেই বিশ্বাস করে, মানুষকে ভালো রাখা। কয়লা পাচার, গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। এখন জামিনে মুক্ত। এবার নাবালিকার যৌন হেনস্থার ঘটনায় গ্রেফতার বিকাশ মিশ্রা। আর আলিপুর আদালত থেকে বেরোনোর সময় বিস্ফোরক তিনি। অস্বস্তি, এই অস্বস্তি তো এখন অস্ত্র। এখানে ক্লাস 8-এর ছাত্র পিস্তল হাতে নিয়ে রিল করতে গিয়ে সেখান থেকে গুলি ছিটকে বেরোয়, বেগড়ে মৃত্যু হয় তার। কাউন্সিলর বন্দুকের নিশানা হন, দিকে দিকে ওয়েপন, অস্ত্র। উপনির্বাচনে আর যাই হোক, বোমা বন্দুকের ভোট হয়নি, কিন্তু রাজ্যে অস্ত্রের বিরাম নেই। ভোটের ফল বেরোনোর পরদিনই কুলটি থেকে বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে। 10টি ফায়ার আর্মস,
54টি কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল টাস্ক ফোর্স। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর অ্যাকশনে নেমেছে এসটিএফ। পরিত্যক্ত বাড়িতে এত অস্ত্র এলো কোথা থেকে, এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হচ্ছে। এসটিএফকে তো মমতা ব্যানার্জি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে বলেননি, বলেছেন পুলিশের কনস্টেবল ধরতে, আলু ধরতে, এগুলো ধরতে। তারা কেন এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আর যেটা ধরেছে ওটা দেখানোর জন্য, বাংলার প্রতি গলিতে, প্রতি পাড়ায়, প্রতি অঞ্চলে এরা যদি খোঁজে তাহলে সব জায়গায় আগ্নেয়াস্ত্রের কারখানা পাওয়া যাবে। এখন এই বিহার থেকে আর অস্ত্র আসে না, বিহার থেকে খুনি আসছে। কেন? কারণ বিহারে খুন করলে তার আর কোনো ভবিষ্যৎ নেই। শুনলেন কি বললেন সজল ঘোষ? বিহার থেকে নাকি এখন অস্ত্র আসে না, খুনি আসে। ভাবুন একবার, বিহার থেকে অস্ত্রের বদলে সে অস্ত্র যার হাতে থাকবে, যে সেই অস্ত্র মারফত কাউকে খতম করে দেবে, সে আসে। এটা বলতে গিয়ে তিনি এটাও বলছেন যে বিহারে খুন করলে রেহাই মেলে না, তাহলে এখানে খুন করলে কি রেহাই মেলে? সজলের খোঁচায় কি সাম্প্রতিক কসবার ঘটনা? কদিন আগে এই কসবাতেই সুপারি কিলার, যার নাম যুবরাজ কুমার, সেই যুবরাজ কুমারের টার্গেট হয়েছিলেন কাউন্সিলর সুশান্ত ঘোষ। আপনাদের সবার মনে আছে আশা করি সেই ফুটেজ, সেই ভিডিও। বিহারের বৈশালীতে এই যুবরাজের বাড়ি। সজল কি সেই খোঁচাই দিলেন? তবে মুখ্যমন্ত্রী কদিন আগেও বিহার থেকে অস্ত্র আসা নিয়ে কিন্তু সতর্ক করেছিলেন। হওয়ার দরকার আছে। রেলের মধ্যে থেকে অনেক আর্মস আসছে। আমরা 17-18টা আর্মস ফ্যাক্টরি অলরেডি খুঁজে বের করেছি বিহারের ওদিক থেকে, যেখান থেকে আর্মস আসছে। আমাদের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। প্লেন আমাদের হাতে নেই, ট্রেন আমাদের হাতে নেই, কিন্তু তাদের অনেক ভাইটাল রোল আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তিনি এ রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে। একদিকে সজল ঘোষ বলছেন বিহার থেকে অস্ত্র নয়, খুনি আসছে। এদিকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি স্পষ্ট করে নির্দেশ দিচ্ছেন। এবং সাম্প্রতিক যে ঘটনাকে উল্লেখ করা হচ্ছে, মানে সুশান্ত ঘোষ টার্গেট হওয়ার পর সেখানে শুধুমাত্র তো এই অস্ত্রের রাজনীতি আসেনি, সেখানে জমি ইত্যাদিও এসেছে। সব মিলিয়ে পুলিশের ভূমিকা নিয়ে হেভি ওয়েটরাও প্রশ্ন তুলেছেন। তবে বিরোধীরা সেই যুক্তি মানতে নারাজ। দেখবেন যে সেই কারখানার মালিকের সঙ্গে কোনো না কোনো হবে তৃণমূলের যোগ আছে। আমি এখানে বসে বসে বলে দিচ্ছি, নাহলে এটা সম্ভব না। কখনো তৃণমূলের যোগ না থাকলে এটা সম্ভব না। আমি জানি না, কিন্তু কোনো না কোনো তৃণমূলের যোগ থাকতেই হবে। অপরাধ আর তৃণমূল এখানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিহার ইউপিতে সরকার পরিবর্তনের পরে গত 10-15 বছর ধরে যত দুষ্কৃতকারীরা যারা বম বন্দুক তৈরি করতো, চালাতো, তারা সব পশ্চিমবাংলায় চলে আসছে। সমস্ত দিক দিয়ে আইন শৃঙ্খলা যদি রসাতলে দেখে থাকে পশ্চিমবাংলায় হয়েছে, তার লাভটা দুষ্কৃতকারী তুলছে এবং তারা টিএমসির জন্য কাজ করছে। গোটা পশ্চিমবঙ্গ তখন বোম বারুদের উপর দাঁড়িয়ে আছে, তো নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গবাসী নিশ্চয়ই সেটা বুঝছেন এবং বুঝবেন। উপযুক্ত সময় এলে তারা জবাব দেবে। হ্যাঁ, উপযুক্ত সময় এলে জবাব আসবে, এ আশ্বাস তো পাওয়াই যায়। কিন্তু উপযুক্ত সময় কবে আসবে, কিভাবে জবাব মিলবে, দিনের পর দিন যারা এই যাবতীয় ঘটনার শিকার, তাদের কবে তাদের কাছে সুদিন আসবে, এই প্রশ্নগুলো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটার পর একটা নির্বাচন হয়, নির্বাচনের রেজাল্টে দম্ভ বেড়ে যায় আমরা দেখেছি। সাম্প্রতিককালে গতকালও আমরা দেখলাম 6টি উপনির্বাচনের ফলাফলে কোন জায়গায় তাদের কনফিডেন্স লেভেল চলে গেল এবং তারপর তারা কি বললেন। কেউ বললেন বুলডোজার, কেউ বললেন জিপ টেনে ছেড়ে দেবেন, আরও নানাবিধ কথা বললেন, তা আমরা বলতে পারি না। তবে শাসকের তুলনায় বারবার ওই বাম জমানা আগের থেকে অনেক কমে গেছে। এখন যদি ওখানকার কিছু লোক এখানে অন্য রাজ্য থেকে এসে কেউ কিছু খারাপ কাজ করে আবার চলে যায়, তো এটা তো ম্যান টু ম্যান তো পুলিশ থাকবে না। আপনার বামফ্রন্ট আমলে দেখছেন না, আমি একাই আমার টোটাল সার্ভিস টেনিওরে 30 ইয়ার্স অফ সার্ভিস টেনিওরে কিছু না হলে আমি 30,000 অস্ত্র ধরেছি। 30,000 অস্ত্র ছিল না, প্রচুর অস্ত্র ছিল বরাবর। এখন তো অনেক কমে গেছে। আপনি যদি দেখেন বামফ্রন্ট আমলে যেরকম ধরনের অস্ত্র ছিল, প্রচুর প্রচুর অস্ত্র আসত। আমি একটা ছোট্ট জায়গাকার বলছি, আমি অ্যাজ এসডিপিও কাঁদি 2 বছর ছিলাম, এক্স্যাক্টলি 2 বছর ছিলাম। সেখানে আমি 565টা ফায়ার আর্মস ধরেছিলাম। ঠিক আছে, 565টা। সেখানে সেই তুলনায় অস্ত্র কোথায় এখন? এসডিপি কান্দি ছিলাম আমি অনেক আগে, বামফ্রন্ট সরকারের সময়, তখন অনেক অস্ত্র ছিল। এখন তো অস্ত্র কমেই গেছে, খুঁজে খুঁজে পাওয়া যায় না।
অস্বাভাবিক কোনো মৃত্যুর ঘটনার পর দেহের ময়নাতদন্তের জন্য বাধ্যতামূলকভাবে ইস্যু করতে হবে চালান। উচ্চ পর্যায়ের বৈঠকের পর এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। নির্দেশ দিয়েছেন আরজিকর কাণ্ডের পর সুপ্রিম কোর্টের চালান নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কলকাতা পুলিশকে, আর সেই কারণেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। ঠোঁটকাটা আজ এ পর্যন্তই।